সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি জানাবেন। এবং আপনাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ স্যার এবং আমি আমার পুরো আলোচনা জুড়ে আজকে একটা বেসিক একটা জিনিস পড়াবো এবং এই টপিকটা যতটা না আপনাদের জন্য চাকরি পরীক্ষায় হুবহু কোশ্চেন আসার মতো, তার থেকে বেশি বেসিক। সো আমরা আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের, এবং কোন কোন জায়গা থেকে মূলত চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা সেটাও দেখাবো। এবং পাশাপাশি যে জিনিসগুলো বেসিক ডেভেলপমেন্ট করবো আপনার, এটাকে কি বলা হয়, মানে ইংরেজি শেখার যেই মৌলিক যে জ্ঞানটা, সেই মৌলিক জ্ঞানটা আপনারা এখান থেকে আই থিঙ্ক আপনারা পাবেন। তাহলে আমরা কথা না বলে মূল আলোচনায় ফিরে আসতে চাই। তাহলে চলুন আমরা ভার্ব সম্পর্কে একটা কথা বলতে চাই। দেখেন ভার্ব, এই যে ভার্ব যে টপিকটা আছে, তাহলে সবাই আগে এতটুকু জাস্ট একটু লিখে নেন, জাস্ট আগে
জাস্ট এতটুকু ক্র্যাক করার ট্রাই করেন, জাস্ট এতটুকু, আর কিছু লাগবে না। যদি এতটুকু ক্র্যাক করতে পারেন, আপনাকে আর কেউ আটকাতে পারবে না, আল্লাহ যদি বাঁচায় রাখে, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি একটু কথা বলি ভাই। এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে প্রাথমিকভাবে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো ফাইনিট, দ্বিতীয়টি হলো নন। এটা নন ফাইনিট ভার্ব, এই নন ফাইনিট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো জিরান্ড, দ্যাট মিনস হলো ভার্ব প্লাস আইএনজি। দ্বিতীয়টা নাম হলো ইনফিনিটিভ, দ্যাট মিনস হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। তিন নাম্বারটার নাম হলো পার্টিসিপল। এখন এই যে পার্টিসিপল আছে, এটা আবার তিন প্রকার। প্রথমটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি। দ্বিতীয়টির নাম হলো পাস্ট পার্টিসিপল, দ্যাট মিনস ভার্বের বি থ্রি ফর্ম। তৃতীয়টির নাম কি? পারফেক্ট পার্টিসিপল, দ্যাট মিনস হ্যাভিং প্লাস বি থ্রি। অর্থাৎ ভাই, কথাটা ভালো করে শুনেন, এই যে নন ফাইনাইট ভার্ব যে সেগমেন্টটা আছে, এটা হলো প্রধানত তিন প্রকার: জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখান থেকে আজকের ক্লাসের টার্নিং পয়েন্ট যেটা, সেই জায়গাটা হলো জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন, দেখতে কিন্তু একই রকম, এটাও ভার্ব প্লাস আইএনজি, এটাও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কখন কোনটা কি। সো আমাদের ক্লাসের টার্নিং পয়েন্ট হলো এটা। আজকে ক্লাস থেকে যদি একটা প্রশ্ন আছে, সেটা এখান থেকে আসবে, ঠিক আছে? এবার আসুন তাহলে আমাদের ফাইনাইট ভার্ব। এখানে এই যে ফাইনাইট ভার্বটা যে আছে, এই ফাইনাইট ভার্বটা হলো প্রধানত কত প্রকার? দু প্রকার। একটা হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আমরা কেউ মেইন ভার্ব বলি, কেউ প্রিন্সিপাল ভার্ব বলি। আবার আরেকটা নাম কি? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, ঠিক আছে? এখন এই যে হেল্পিং ভার্বটা আছে, এটা আবার চার প্রকার। প্রথমটা নাম হলো টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মোডাল ভার্ব, ঠিক আছে? আর যেটা হলো কি মেইন ভার্বটা আছে, যেটা মেইন ভার্ব, এই যে মেইন ভার্বটা আছে, এটা আবার চার প্রকার। এক হলো ট্রানজিটিভ, দ্বিতীয় হলো ইনট্রানজিটিভ, তিন নাম্বারটা হলো লিঙ্কিং, চার নাম্বার হলো কজেটিভ। এর বাহিরেও আরো লট অফ ভার্ব আমাদের প্রাত্যিক জীবনে আছে, বাট আপনাদের নিবন্ধন এবং 11 থেকে 20 গ্রেডের যতগুলো চাকরি পরীক্ষা আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ছাড়া একেবারে বিশেষ পর্যন্ত, যদি আমি এখানে যতগুলো তথ্য লিখেছি, এর বাহিরে কোনো ইনফরমেশন জানার দরকার নেই। এখানে যা আছে তাই গুড এনাফ আপনার জন্য। আপনি এর বাহিরে ভার্ব সম্পর্কে আর কোনো পড়াশোনা না করলেও চলবে। এইবার আমি তাহলে আমার কথা একটু বলা শুরু করি ভাই, কথা শুনেন ভাই। ভার্ব মানে কি? ক্রিয়া, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু, মানে যেই জিনিস দ্বারা কোনো কিছু করা বোঝায়, তাই হলো ভার্ব। এখন এই যে ভার্বটা আছে ভাই, এই ভার্বটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? এই ভার্বটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো ফাইনিট, দ্বিতীয়টা হলো নন ফাইনিট। তাহলে আমরা সবার আগে ফাইনিট এবং নন ফাইনিট ভার্বের সঙ্গে এবং এটা সম্পর্কে একটু বোঝাপড়া করতে চাই। সবাই তাহলে ফাইনিট ভার্বটাকে রেডি করে। দেখেন তাহলে ভাই, আমি এখানে কিছু তথ্য লিখেছি, সেটা হলো ফাইনিট ভার্ব কি। দেখেন,
ফাইনাইট ভার্ব সম্পর্কে বই পুস্তকে আছে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেন, আমি যা বলছি তাই। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ক্যান আইডেন্টিফাই এনি কাইন্ডস অফ টেন্স অফ এনি কাইন্ডস অফ মানে সেন্টেন্স, then we have called it as a finite verb. অর্থাৎ a finite verb always satisfy any kinds of sentence, that's why আমরা তাকে বলি ফাইনাইট ভার্ব। কথাটা আবার বলছি ভাই, যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আমি এখানে তাই বলছি। এখন আপনাদের সবাইকে যদি প্রশ্ন করি ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলবেন ভাই? আমি যদি প্রশ্ন করি ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, আমরা সবাই কি বলতাম? আমরা সবাই বলবো ভাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যদি প্রশ্ন করি ভাই এই বাক্যটা যে পাস্ট ইনডিফিনিট টেন্স, আপনি কিভাবে বুঝতে পারছেন? আমি বলতাম ভাই এখানে ঘোর পাস্ট মোমেন্ট আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমি এই একটা তথ্য দেখে পুরো বাক্যের টেন্সটাই নির্ণয় করতে পেরেছি, সো এটা হলো ফাইনাইট ভার্ব। আমি কথাটা আবার বলছি ভাই, যেহেতু আমি এই একটা ভার্ব দেখে পুরো বাক্যের টেন্সটাকে নির্ণয় করতে পেরেছি, সো এটা ফাইনাইট। তারপর দেখেন হি উইল বাই কার। এখন আমি যদি প্রশ্ন করি ভাই 2 নম্বর বাক্যটি কোন টেন্সে আছে, আপনারা কি বলবেন? সবাই বলুন ভাই এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স বলবেন। যদি বলি ভাই কিভাবে বুঝতে পারছেন, আমরা সবাই কি বলবো ভাই এখানে শ্যাল উইল প্লাস ভার্বের মিশ্রণ, মানে এতটুকু দেখে বুঝতে পারবো এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। সো এই যে যতটুকু দেখে বুঝতে পারছি এটা ফিউচার ইনডিফিনিট, এই ততটুকু পুরোটার নামই হলো ফাইনাইট ভার্ব। 3 নম্বর যে বাক্যটি দেখেন হি রাইটস দ্য লেটার। আমি যদি সবাইকে প্রশ্নটা করি ভাই এই বাক্যটি কোন টেন্সে আছে, আমরা সবাই কি বলবো বলুন তো ভাই? প্রশ্নটা যদি করি যে বাক্যটা কোন টেন্সে আছে, আমরা সবাই কি বলবো? আমরা সবাই অনায়াসে বলবো ভাই এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোথায় আছে? এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভাই কিভাবে, যদি বলি কিভাবে বুঝতে পারছেন? যে ভাই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে দেখেন ভার্ব শেষে অ্যাজ বেস আছে, আর ভার্ব শেষে অ্যাজ বেস আছে মানে এটা ফাইনাইট ভার্ব। সো কারণটা কি ভাই? আপনি এই ভার্ব দ্বারা, মানে এই একটা ওয়ার্ড দ্বারা আপনি পুরো বাক্যের টেন্সটা নির্ণয় করতে পারছেন। জাস্ট একটা ওয়ার্ড দ্বারা আপনি পুরো বাক্যের টেন্সটা নির্ণয় করতে পেরেছেন, এই কারণে এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ওকে, যদি বলি ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, আমরা সবাই কি বলবো? যদি প্রশ্নটা আমি করতে চাই যে এই বাক্যটা কোন টেন্সে আছে, তখন সবাই আমরা কি বলবো? তখন আমরা সবাই ডেফিনেটলি বলবো ভাই, তখন আমরা প্রত্যেকে ডেফিনেটলি কি বলবো ভাই? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বলি কিভাবে বুঝতে পারছেন, তাহলে বলবো এই দেখেন এখানে হ্যাঁ কি আছে, হ্যাভ হ্যাজ প্লাস বিসি আছে না? যেহেতু আপনি এতটুকু দেখে পুরো বাক্যের টেন্সটাকে নির্ণয় করতে পেরেছেন, এই কারণে এটার নাম হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এবার যদি বলি ভাই ফাইনালি আমাদের যে বাক্যটি আছে এই বাক্যটি কোন টেন্সে আছে, তাহলে আমরা সবাই কি উত্তর দিব? যদি বলি আমি সর্বশেষ যে সেন্টেন্সটি আছে এই বাক্যটি কোন টেন্সে আছে, তাহলে আমরা সবাই কি অ্যান্সার করব? ভাই আমরা সবাই বলবো ভাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিভাবে আছে বলবো? এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি বলতাম কিভাবে, সবাই বলবেন ভাই দেখেন এখানে এই ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে না? যেহেতু ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে সেহেতু এটা হলো ফাইনাইট। হ্যাঁ রে, আমি দেখেন এখানে সংজ্ঞাটা কি লিখছি, সংজ্ঞা আমি তাই লিখছি, যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনাইট। আপনি এই এতগুলো ভার্ব দ্বারা প্রতিটা বাক্যের টেন্সটা নির্ণয় করতে পারছেন, এই কারণে এই ভার্বগুলোর নাম কি? ফাইনাইট ভার্ব। যদি আমি এতটুকু বুঝাতে পারি, জাস্ট এখানে একটা নোট লেখেন, এটা বিগত বছর একটা প্রশ্ন এখানে হ্যাঁ লিখবেন কি লিখেছি ভাই? ফাইনাইট ভার্ব দ্বারা কখনোই কোনো বাক্য গঠন করা যাবে না। কি লিখেছি ভাই?
ফাইনিট ভার্ব দ্বারা কখনোই কোনো বাক্য গঠন করা যাবে না। ফাইনিট ভার্ব দ্বারা কখনোই কোনো বাক্য মানে আপনি মানে বাংলাতে হয়তো মানে বাংলা ইংলিশ না, পৃথিবীর কোনো ভাষায় ফাইনিট ভার্ব ছাড়া বাক্য গঠন করতে পারবেন না। কারণ একটা বাক্যের সবচেয়ে এসেনশিয়াল পার্টটাকে ভার্ব, এই ভার্ব ছাড়া বাক্য হয় না। এই ভার্বটা কোন ভার্ব? ফাইনিট ভার্ব। সো আমি নোটে সেই কথাটাই লিখেছি যে ফাইনিট ভার্ব ছাড়া কখনোই কোন রকমের সেন্টেন্স আপনি ফর্ম করতে পারবেন না। সর্বশেষ আবার বলছি ভাই, হোয়াট ইজ ফাইনিট ভার্ব? ওই ভার্বটা যেটা দ্বারা আপনি বাক্যের টেন্সটাকে নির্ণয় করতে পারবেন সেটাই ফাইনিট। যদি আমি এতটুকু বুঝাতে পারি রে ভাই, সবাই তাহলে চলে যান নন ফাইনিট ভার্ব। দেখেন ভাই, আমি এখানে কি বলছি ভাই, নন মানে না, নন মানে হলো না, ফাইনিট মানে হলো হ্যাঁ। অর্থাৎ যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। নন মানে না, ফাইনিট মানে হ্যাঁ, যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলে নন ফাইনিট ভার্বই তো। ঠিক আছে, দেখেন আমি যদি বলি ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলুন দেখেন তো ভাই। যদি একটা প্রশ্নই করতাম যে বাক্যটা কোন টেন্সে আছে, তাহলে আমরা সবাই কি বলতাম? দেখেন এখানে মোট ভার্ব আছে দুইটা, এই একটা ভার্ব আছে, সিং একটা ভার্ব আছে। আমি যদি প্রশ্ন করতাম যে ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, আমার সব ভাই বোনরা কি বলতেন? আপনারা সবাই বলতেন যে স্যার এই বাক্যটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমি যদি প্রশ্নটা যদি আবার একটু সরল করে করি যে ভাই এই বাক্যটা যে পাস্ট টেন্সে আছে আপনি কিভাবে বুঝতে পারছেন? আপনি বলেন ভাই এখানে সি এর পাস্ট ফর্ম সর পাস্ট ফর্ম সি আছে, সি এর পাস্ট ফর্ম স আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এই একটা ভার্ব দ্বারা পুরো বাক্যের টেন্সটাকে আপনি নির্ণয় করতে পারছেন, এই কারণে এটা ফাইনিট। বাট সিঙ্গিং, দেখেন এই সিঙ্গিং দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না এবং কোনোভাবেই সম্ভব নয়, এই জন্য এটা নন ফাইনিট ভার্ব। সিঙ্গিং দ্বারা কিন্তু কখনোই কোনো বাক্যের টেন্স নির্ণয় করা যাবে না, এই কারণে কি এটা নন ফাইনিট। সি এর পাস্ট ফর্ম সো আপনি দেখেই বুঝতে পারছেন পাস্ট ইনডিফিনিট, সেটা ফাইনিট। যদি আবারও প্রশ্ন করি যে ভাই এই বাক্যটি কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? যদি আবার প্রশ্ন করি ভাই এই বাক্যটি কোন টেন্সে আছে, সবাই কি বলবেন?
হি হেল্প দ্য ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। ঠিক আছে, দেখেন এই যে বাক্যটি আছে এখানে মোট ভার্ব আছে দুইটা, এই একটা ভার্ব আছে এই একটা ভার্ব আছে, এখানে মোট ভার্ব আছে কয়টা? দুইটা। এখন আমি যদি প্রশ্ন করি ভাই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই বলবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে ভাই? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যদি আমি আবার যদি প্রশ্নটা ছড়ি যে আপনি কিভাবে বুঝতে পারছেন, দেখেন এই যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে দেখেন এখানে ভার্ব শেষ অ্যাজ আছে, এই হেল্প আছে মানে বুঝতে পারছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর টু ক্রস বা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে কখনোই কোনো বাক্যের টেন্স নির্ণয় করা যায় না, সেটা নন ফাইনিট। এটা দ্বারা যায় না এই জন্য নন ফাইনিট, এটা দ্বারা গেছে এই জন্য ফাইনিট। যদি প্রশ্ন করি ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, তাহলে সবাই কি বলবেন? দেখেন এখানে ভার্ব আছে দুইটা, রিডিং একটা ভার্ব এবং ইজ একটা ভার্ব। এই বাক্যটিতে মোট ভার্ব আছে কয়টা? দুইটা। ওকে ফাইন, দুইটা ভার্ব আছে। যদি প্রশ্নটা আমি এইভাবে করি ভাই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কারণ কি আমি জানি প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে ইজ আছে মানে বুঝতে পারছেন প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা ফাইনিট। বাট রিডিং বা ভার্ব প্লাস আইএনজি দ্বারা কখনোই, ভার্ব প্লাস আইএনজি দ্বারা টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা কখনোই বাক্যের টেন্স নির্ণয় করা যায় না। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, এখন আমার প্রশ্ন ভাই সর্বশেষ যে বাক্যটি আছে এই বাক্যটা তাহলে বলেন কোন টেন্সে আছে? এই হ্যাভিং রিসিভড একটা ভার্ব আছে এখানে, আবার কল্ড একটা ভার্ব আছে। যদি সবার কাছে আমি প্রশ্নটা করি ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, তাহলে আপনারা সবাই কি বলবেন, কি বলতেন? প্রত্যেকে বলতেন ভাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণটা কি? দেখেন এই যে কল, এই কলের পাস্ট এখানে কল আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। যদি বলি কিভাবে বুঝতে পারছেন, বলবেন এতটুকু দেখে বুঝতে পারছেন, তো এটা ফাইনাল। বাট হ্যাভিং রিসিভড এটা হলো পারফেক্ট পার্টিসিপল। এই দেখেন এটা দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না। ভাইরে আমি এতক্ষণ যে তথ্যগুলো বলছি যদি আমি এতটুকু বুঝাতে পারি, সামাইটা আবার বলছি, ফাইনিট যেটা এটা দ্বারা টেন্সটা নির্ণয় করতে পারবেন, যেটা নন ফাইনিট সেটা দ্বারা কি কোনো টেন্স নির্ণয় করতে পারবেন না। আশা করছি আমরা ফাইনিট নন ফাইনিট, মানে ফাইনিট এবং নন ফাইনিট আল্লাহর মধ্যে ফুল ডান। নন ফাইনিট একটা নোট লেখেন সবাই, যে নন ফাইনিট ছাড়াও বাক্যের, হ্যাঁ আচ্ছা এটা মুখে বলে দিচ্ছি ভাই শুনেন, নন ফাইনিট ছাড়াও বাক্য গঠন করা যায়, ঠিক আছে, বা নন ফাইনিট বাক্যের এসেনশিয়াল কিছু না। ফাইনিট ভার্ব ছাড়া কখনোই বাক্য হবে না, কিন্তু নন ফাইনিট ভার্ব বাক্যের কোনো কিছু না, এটা পার্সিভ বেসিসের মতো জাস্ট কাজ করে আর কিছু না। ঠিক আছে, তো ধরো আমরা এখন অনেক কিছু জেনে গেছি, এইবার আমাদের তারপর জানতে হবে ট্রানজিটিভ ভার্ব। আসেন তাহলে
দেখেন একটু কথা বলি ভাই। দেখেন আমি বলছি হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য একটা অবজেক্ট গ্রহণ করতেই হয় তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের বাংলা হলো সকর্ম ক্রিয়া। সেটা মানে কি? যেই ক্রিয়া নিজের কাজ সম্পন্ন করার জন্য একটা কর্ম গ্রহণ করতে হয় তারা বলে সকর্ম ক্রিয়া। বাংলা দ্বিতীয় পত্র পড়ছেন। সকর্ম ক্রিয়া মানে কি? যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য একটা অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এটা কিভাবে চিনবেন? চিনার উপায় হলো একটা, ধরেন এখানে বললাম কি ভার্বের পর একটা অবজেক্ট থাকে বা নাউন প্রোনাউন থাকে। আমরা জানি অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন থাকে, হয় যেটা অবজেক্ট সেটার অপর নামে কি নাউন বা প্রোনাউন। ওকে, এখন অবজেক্টটা আসলে কিভাবে চিনবেন? সবসময় তো নাউন প্রোনাউনটা আপনি হুবহু নাও চিনতে পারেন। তখন ভাই কাজ হলো ভাই কোন একটা বাক্যের এই মেইন ভার্বটাকে, যদি আপনারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় অবজেক্ট। কথাটা ভাই আমি আবার বলি ভাই, বলছি কোন একটা বাক্যের মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। কোন একটা বাক্যের মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। ঠিক আছে? তাহলে আসলে আমি একটু কথা বলি। দেখেন কিছু এক্সাম্পল এখানে নিচ্ছি, দেন আপনারা আরো ভালো করে ব্যাপারটা আয়ত্ত করতে পারবেন। সেটা কি? দেখেন ধরেন আমি এখানে বললাম যে আমি আপাতত এখানে 3টি বাক্য লিখেছি। কটা বাক্য লিখেছি? 3টা বাক্য। আমার মেইন কথা হলো আমি কি বলছি, দুইটা নিয়ম দেখাচ্ছি। বলছি এই যে মেইন ভার্ব, বলছি ভার্বের পর নাউন প্রোনাউন বা অবজেক্ট থাকে। দেখেন এটা একটা ফুটবল, একটা নাউন আছে। ঠিক আছে? এই নিড একটা কি ভার্ব, ভার্বের পর দেখেন এখানে নাউন আছে। কল একটা ভার্ব, ভার্বের পর এখানে কি আছে? প্রোনাউন আছে। দেখছেন? এখন সব সময় কিন্তু আপনি নাউন প্রোনাউন বাক্যে দেখে নাও চিনতে পারেন। এই জন্য আমরা কি করছি, অবজেক্টটা চেনার উপায়টা বের করে দিছি। সেটা কি? বলছি কোন একটা বাক্যের এই মেইন ভার্বটাকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোন একটা বাক্যের মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় অবজেক্ট। যেমন এই প্লেয়ার তো খেলা করে না, বলুন তো সে কি খেলে? এই যে ফুটবল খেলে। দেখেন এই উত্তর পাইছেন মানে অবজেক্ট আছে, আর অবজেক্ট আছে মানে ট্রানজিটিভ ভার্ব। এটা এই নিড অর্থ দরকার, না? বলুন তো কি দরকার? টাকা দরকার। কি দরকার? টাকা দরকার। দেখেন অবজেক্ট আছে, আর অবজেক্ট আছে মানে কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এই কল অর্থ ডাকা না? বলুন তো কাকে ডাকছে? আমাকে ডাকছে। দেখেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাচ্ছেন সেটাই হলো অবজেক্ট। তার মানে এই 3টা ভার্বের যেহেতু অবজেক্ট আছে, সেই 3টা ভার্ব হলো কি ট্রানজিটিভ ভার্ব। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। আমি আবার বলছি ভাই, কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন তাকে বলা হয় অবজেক্ট। ঠিক আছে? এবার সবাই একটা নোট লেখেন। সাধারণত আমরা যে সকল সেন্টেন্সকে ভয়েস করে আর কি, শুধুমাত্র এই অ্যাক্টিভ ভয়েসের বেসিক্যালি কি করা যায়, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। ঠিক আছে? এই যে আমি এটা লিখে দিলাম আর কি, যেন আপনাদের মনে থাকে। তাহলে যেহেতু এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, এই কারণে সবসময় মনে রাখবেন শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বকে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। যদি আমি এতটুকু বুঝাতে পারি, দেখেন তো ভাই বাক্যটা একটু দেখেন। এখানে বলা হয়েছে ভাই মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। আমার প্রশ্ন হলো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা দেখেন এটা প্রোনাউন আছে। সবসময় আপনি এখানকার তথ্যটা নাও চিনতে পারেন। আমি কি শিখাইছি?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন? এখানে লাভ অর্থ ভালোবাসা না? বলেন মা কাকে ভালোবাসে? আমাকে। মা কাকে ভালোবাসে? আমাকে। এখানে অবজেক্টটা পাইছেন। অবজেক্ট যেহেতু পাইছেন সেটার নাম কি? ট্রানজিটিভ ভার্ব। অবজেক্টটা যেহেতু পেয়েছেন সেটার নাম কি হবে? ট্রানজিটিভ ভার্ব। এই জন্য অ্যান্সার হলো এ। ঠিক আছে? যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে এটা করেন। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। সে গাছের নিচে আশ্রয় নিয়েছে। যদি এই বাক্যটা একটু দেখতে বলি যে একটু দেখেন তাহলে কিভাবে করবেন? ব্যাপারটা বুঝেন, কথা শুনেন। এই হলো সাবজেক্ট, এই ভার্ব, এই একটা কিছু জানি না, আমার নাউন পড়ার মনে হচ্ছে না। বাট আমি নাউনের ক্লাসে কিন্তু কোনো ওয়ার্ডের শেষে যদি ইয়ার থাকে তাকে নাউন বলে পড়াইছি। ওটা বাদ দেন, আপনি মনে নাও থাকতে পারে, কিন্তু একটা বিদ্যা তো শিখাই দিছি। কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবেন তাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। দেখেন টি এ কে টেক, এই টেক অর্থ নেওয়া না? এই টেক এর পাস্ট ফর্ম হলো টুক। টেক এর পাস্ট ফর্ম হলো টুক, তার মানে বলতো সে কি নিছে? আশ্রয় নিছে। কি নিচ্ছে? আশ্রয় নিচ্ছে, শেল্টার নিচ্ছে বা আশ্রয় নিচ্ছে। অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে সেটার নাম কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। যেহেতু অবজেক্ট আছে সেহেতু কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, এই বাক্যটা একটু দেখেন যাবে। বলছেন যে কোন ট্রানজিটিভ ভার্ব। দেখেন এই সাবজেক্ট, এই ভার্ব, আর কিছু আছে? তো আর কিছু না থাকলে একটা খুঁজবেন। এই সাবজেক্ট দেখেন, এই যে একটা লিঙ্কিং ভার্ব, আমরা 1 নাম্বার লেকচারে পড়াইছি। লিঙ্কিং ভার্ব এটা একটা অ্যাডজেক্টিভ। আপনি জানেন অবজেক্ট হিসেবে কিন্তু নাউন প্রোনাউন হয়। বাক্যের অবজেক্ট হিসেবে বেসিক্যালি কি বসে? নাউন প্রোনাউন না? তো এখানে তো অবজেক্ট নাই। আবার ফায়ার বার্নস, আগুন জ্বলে, এই সাবজেক্টিভ ভার্ব। আর কিন্তু কিছু নাই। নারী মানে কিন্তু তিনটার একটা অবজেক্ট নাই। দেখেন এই সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট। ঠিক আছে? আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা একটু ইন্ট্রানজিটিভ ভার্ব একটু পড়াতে চাই। ইন্ট্রানজিটিভ মানে হলো অকর্মক ক্রিয়া। দেখেন এখানে কি বলছে ভাই, ইন্ট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া, মানে অকর্ম। অর্থাৎ যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য একটা অবজেক্ট গ্রহণ করতে হয় না, মানে যিনি অবজেক্ট ছাড়াই কাজ সম্পন্ন করতে পারে তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না
তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখেন এটা কিভাবে চিনবেন, অবজেক্ট থাকে না, তারপর কি বলছি, ভার্বের পর কি নাউন প্রোনাউন থাকে না, ঠিক আছে। দেখেন বার্ডস ফ্লাই, পাখি উড়ে, আর কিছু আছে নাই, বাক্যটা কিন্তু কমপ্লিট। আপনি যদি বলেন ইন দ্য স্কাই, বলেনও, এটা কিন্তু নাউন প্রোনাউন, এটা কিন্তু অবজেক্ট না, এটা একটা অ্যাডভার্ব। কোথায় উড়ে অ্যাডভার্ব, এই ফ্লাইটা নরমাল ভার্ব, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আমরা গত ক্লাসে নরমাল ভার্ব পড়াইছি, দেখছেন, বাট নাউন প্রোনাউন কিন্তু না। তোমার কি বা কাকে তারা প্রশ্ন করেন, মিলবে না, ঠিক আছে। দেখেন এখানে ফায়ার বার্নস, আগুন জ্বলে, সাবজেক্ট ভার্ব, আর কিছু নাই, নাই মানে তো ইন্ট্রানজিটিভ। এইগুলোর অবজেক্ট নাই মানে কিন্তু এগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব। সাবজেক্ট ভার্ব, এই কি কোনো নাউন প্রোনাউন? কারণ এটা কি ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। সাবজেক্ট ভার্ব, দেখেন এটা কিন্তু একটা নরমাল ভার্ব, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা নাউন প্রোনাউন না, একটা অ্যাডভার্ব না। আপনি জানেন কি এই ভার্বের পর নাউন প্রোনাউন থাকে না, অবজেক্ট থাকে না। আমরা জানি বাক্যের অবজেক্ট হিসেবে কি হয়, নাউন প্রোনাউন হয়। দেখেন এই যে ভার্বগুলো আছে, এখানকার একটা বাক্যরও কিন্তু কি অবজেক্ট নাই। এই কারণে এখানকার কোনো বাক্যকে আপনি কিন্তু চাইলেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন না। পারবেন? পারবেন কিন্তু না। তাহলে ট্রানজিটিভ ভার্বকে আপনি চাইলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বকে ভাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কোনো চান্স নাই। তাহলে আসেন যে কথাটা বলছি তাহলে সেটা শুনেন সবাই। একটা নোট লিখেন, নোট যে ইনট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ ভার্বকে সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। আপনি এখানে যে কতগুলো ভার্ব আছে, একটা ভার্বকে কিন্তু আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন না। কারণটা কি, ইনট্রানজিটিভ ভার্ব সম্ভব না ভাই, এই জন্য ইনট্রানজিটিভ। ঠিক আছে, নোটটা লিখে নেন, ঠিক আছে। এইবার আপনাদের 11 থেকে 20 গ্রেডের মধ্যে কথা শুনেন আমার। আমরা জানি আপনাদের লিঙ্কিং ভার্বটা আমি গত ক্লাসে পড়াইছিলাম, অ্যাডজেক্টিভ পড়াইতে গিয়া, বাকি আছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব 11 থেকে 20 গ্রেডের, প্রয়োজনে শুধু পজিটিভ ভার্ব 5টা একটু লিখে নেন। এই যে পজিটিভ যে ভার্বটা আছে, এটা হলো 5টা, একটু লিখে নেন সবাই। এই 5টা হলো পজিটিভ ভার্ব, আপাতত এতটুকু লিখে নেন। কারণ আপনাদের মানে 11 থেকে 20 গ্রেড বা নিবন্ধন পরীক্ষায় এই জায়গাটা থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে। তো আমাদের এই জায়গাটুকু অ্যাড্রেস না করলে চলবে। ভাই অসংখ্য ধন্যবাদ। গরম কৃতজ্ঞতা, হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন যে জায়গাটা অ্যাড্রেস করতে চাই সেটা হলো আমরা অক্সিলারি ভার্ব আলোচনা করব। অক্সিলারি ভার্ব কথাটা শুনেন ভাই, একটু অক্সিলারি ভার্বটা একটু দেখাতে চাই। আর এই অক্সিলারি ভার্ব দেখাতে গেলেই দেখেন, এই অক্সিলারি ভার্ব দেখাতে গেলে যে জিনিসটা দেখাতে হবে, দেখেন এটা 4 প্রকার বলছি না। এই প্রথমটার নাম হলো বি ভার্ব। আমরা জানি প্রথমটার নাম হলো কি ভার্ব, বি ভার্ব। আচ্ছা, আমরা এই অক্সিলারি ভার্বটা একটু দেখাই। টু বি ভার্ব, এই টু বি ভার্ব হলো
টু বি ভার্ব গুলো হলো ভাই দেখেন এখানে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, টু বি। টু হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু হ্যাভ। টু ডু ভার্ব গুলো হলো ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, টু ডু। ঠিক আছে, এর বাইরে একটা আছে মোডাল ভার্ব। কি ভার্ব? মোডাল ভার্ব। কি ভার্ব? মোডাল ভার্ব। একটু লিখে নেন। এইগুলো হলো ভাই আমাদের মোডাল ভার্ব। ঠিক আছে, কথাটা শুনেন ভাই। মোডাল ভার্ব গুলো কি? মোডাল ভার্ব গুলো হলো দেখেন ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, ডেয়ার, নিড, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, অট টু, ইউজ টু, উড বেটার, উড বেটার, had better, would rather, prefer to, এগুলা। তো মোটামুটি এই যে ভার্ব গুলো আছে এগুলো হলো মোরাল ভার্ব। ঠিক আছে, আমরা জাস্ট ভার্বের আলোচনা, তো তাহলে আমাদের ফাইন ভার্বের সেগমেন্টটা শেষ। এখন আমরা আমাদের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে চলে যেতে চাই। সবাই চলে যান। জিরান্ড এবং ইনফিনিটিভের পার্থক্য লিখে, হ্যাঁ, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের পার্থক্য লিখে সবাই একটু হেডিং নেন। আমরা প্রত্যেকে হেডিং দিব জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের পার্থক্য। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের পার্থক্য দেখেন। জিরান্ড, এই জিরান্ডের নিচে ছোট করে নাউন লিখে রাখলাম, কারণটা কি জানেন? জিরান্ড মানেই নাউন। জিরান্ড দ্যাট মিনস নাউন। অপশন যদি একটা অপশনে জিরান্ডও থাকে, ভার্বাল নাউনও থাকে, নাউনও থাকে, বেস্ট অ্যান্সার হবে জিরান্ড। ঠিক আছে, দেখেন ভাই কথাটা একটু শুনেন। এখানে কি বললাম? আমি এখানে বলছি ভাই, যে সকল ভার্ব প্লাস আইএনজি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্বেরও কাজ করে, নাউনেরও কাজ করে। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্বেরও কাজ করে, নাউনেরও কাজ করে, তাকে বলা হয় জিরান্ড, ভার্বাল নাউন অবলিক নাউন। কথা শুনেন, আমি কিন্তু এই জিরান্ড মানেই নাউন, এই জন্য আমি ছোট করে এখানে লিখে রাখছি। জিরান্ডের অপর নাম কি? নাউন। এই জন্য আমি গ্রাফে আবার একটু বুঝাই, বলছি যেই ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে এটা ভার্বেরও কাজ করে, নাউনেরও কাজ করে, তাকে কি বলা হয়? জিরান্ড, ভার্বাল নাউন, নাউন। যদি একটা অপশনে তিনটি জিনিসই থাকে, যদি একটা অপশন তিনটি জিনিসই থাকে, সেক্ষেত্রে বেস্ট আনসার হবে কোনটা? জিরান্ড। সংজ্ঞাত আমি তাই বলছি। এবার আমরা একটু এক্সাম্পল দেখাই, ব্যাপারটা একটু বুঝার ট্রাই করবেন সবাই প্লিজ।
কথাটা ভাই একটু বুঝতে হবে, হ্যাঁ একটু বুঝতে হবে কথাটা। ভাই আমি কি বলছি, আমরা এখানে বলছি যে সকল ভার্ব প্লাস আইএনজি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্বেরও কাজ করে নাউনের কাজ করে তাকে বলা হয় জিরান। এবার একটু দেখেন, আমি আপনাদেরকে ডিটারমিনার্স এর ক্লাসে সেই ডিটারমিনার্সটা পড়াবো, শুনেন। ডিটারমিনার্স এর পর যদি কোনো বাক্যে আপনারা একটি মাত্র ওয়ার্ড পান তার সবসময় নাউন। যদি ডিটারমিনার্স এর পর আপনারা দুটি শব্দ পান সেক্ষেত্রে প্রথম শব্দটা হয় অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হয় নাউন। ভাইরে ডিটারমিনার্স এর পর যদি আপনার তিনটি শব্দ পান সেক্ষেত্রে প্রথমটি হয় অ্যাডভার্ব, দ্বিতীয়টি হয় অ্যাডজেক্টিভ এন্ড তৃতীয়টি হয় নাউন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। দেখেন আমরা জানি এই একটা ডিটারমিনার্স, একটা ডিটারমিনার্স না ভাইরে, এই যদি একটা ডিটারমিনার্স হয়, এই যদি একটা ডিটারমিনার্স হয়, এই যদি একটা ডিটারমিনার্স হয়ে থাকে তাহলে তারপর দেখেন একটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, তার মানে প্রথম ওয়ার্ডটা কি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা কি হবে নাউন। এইবার বলেন যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে তার নাম কি জিরান না, এই কারণে এটা একটা জিরান। ভাইয়ের কথাটা আমি আবার বলি শুনেন, আর্টিকেলকে হায়ার ইংলিশে ডিটারমিনার্স বলা হয়। ডিটারমিনার্স চার প্রকার, তার একটা প্রকার হলো ডিটারমিনার্স, ঠিক আছে। আর এই ডিটারমিনার্স এর পর যদি আপনারা দুটি শব্দ পান সেক্ষেত্রে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয় নাউন। প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি হয় নাউন। সো এখানে এই একটা ডিটারমিনার্স, এই জন্য ফোন হলো অ্যাডজেক্টিভ, রিং হলো নাউন। আবার যেই ভার্ব প্লাস আইএনজি এখানে লিখে দিয়েছি দেখেন, যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে এবং ভার্বের কাজ করে তার নাম কি জিরান, সেটা একটা জিরান। আবার আপনারা আরেকটা তথ্য জানেন, একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার কিন্তু এমন না সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এমন তো একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার কিন্তু এমন। সেক্ষেত্রে কোন একটা বাক্যের এই যে সাবজেক্ট হিসাবে, কোন একটা বাক্যের এই সাবজেক্ট হিসাবে সাবজেক্টের ঘরে যে পার্সন বিশেষ বসে তারা বলা হয় নাউন। এইবার বলেন যেই ভার্ব প্লাস নাউনের কাজ করতে নাম কি জিরান না। দেখেন এই যে একটা ভার্ব না ভাই, এই যদি একটা ভার্ব হয় এই ভার্বের ঘরটা কাজ সাবজেক্ট না, আর বাক্যের সাবজেক্ট হিসেবে কি হয় নাউন হয় না। এইবার বলেন যেই ভার্ব প্লাস কোনো বাক্যে নাউনের কাজ করে তার নাম কি জিরান না ভাই। কথাটা আমি আবার বলছি ভাই, ইজ একটা ভার্ব, ভার্বটা কি হয় সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট হিসেবে কি হয় নাউন হয়। যেই ভার্ব প্লাস নাউনের কাজ করে তার নাম কি জিরান। এখানে রিডিং একটা জিরান। হ্যাঁ রে, আমি এখানে জিরানের মেইন মেসেজটা হলো যেটা নাউন সেটাই জিরান। নাউনটি যেই যেই ভাবে ফাংশন করতে পারে জিরান একই ফাংশনই করে, এই জন্য ওই উপরে লিখে রাখছি নাউনের এখানে ছোট করে জিরান লিখে রাখছি। একটু দেখাই, কয়েকটা প্র্যাকটিস দেখাই। আচ্ছা আমি তখন ইন্ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল সলভ করেছি, একটা করে করে দিচ্ছি, দ্রুত দেখেন। বলছে আই ট্রাইড টু পারসুট হিম বাট হি উড নট কাম। বলছে এখানে কাম, দেখেন এই সাবজেক্ট এই ভার্ব আর কিছু আছে তো, কিছু নাই মানে ইন্ট্রানজিটিভ ভার্ব, কিছু নাই মানে ইন্ট্রানজিটিভ, কামের পর কিন্তু আর কিছু নাই, এই জন্য ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, বলছে মাদার লাভস, মা হাসে, এই সাবজেক্ট এই ভার্ব আর কিছু আছে তো, কিছু নাই মানে ইন্ট্রানজিটিভ, ঠিক আছে। এবারে বাক্যটা একটু দেখেন, বলছে ভাই ডু ইউ এনজয় টিচিং। দেখেন কথা বুঝেন, এটা হলো এটা একটা ইন্টারভিউ, এটা হলো অক্সিলারি ভার্ব, ইউ একটা সাবজেক্ট, এটা হলো মেইন ভার্ব, এটা অবজেক্ট না ভাই। এইবার বলেন কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে বেসিক্যালি কি হয় নাউন হয় না ভাই। এইবার বলেন যেই ভার্ব প্লাস নাউনের কাজ করে তার নাম কি জিরান না ভাই। যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি জিরান না। কথাটা আবার ভালো মতো বুঝেন ভাই, এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা হলো অবজেক্ট। আর কোন একটা বাক্যের এই অবজেক্ট হিসেবে বেসিক্যালি নাউন হয়, আর যেই ভার্ব প্লাস নাউনের কাজ করে তার নাম হলো জিরান। কথাটা আবার বলি ভাই, আমি আপনাদেরকে এখানে যে তথ্যটা শেয়ার করতে চেয়েছি সেটা হলো ভাই, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্বেরও কাজ করে নাউনেরও কাজ করে তাকে বলা হয় জিরান। এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা একটা অবজেক্ট। আর বাক্যের অবজেক্ট হিসেবে সাধারণত কি হয় নাউন হয়, আর যে ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম হলো জিরান। নেক্সট দেখেন গিভ আপ, এই গিভ আপ একটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পর সবসময় ভার্ব প্লাস আইএনজি আমরা প্লেইং হলো অ্যানসার, ঠিক আছে। এটা এখানকার প্রশ্ন না। দেখেন একটা ভার্ব বলছে এ ভার্ব, একটা ভার্ব দ্যাট যাহা এক্স কাজ করে নাউন। একটা ভার্ব যেই ভার্বটা নাউনের মতো কাজ করে তারা কি বলা হয়, একটা ভার্ব যেই ভার্বটা নাউনের মতো কাজ করে তারা কি বলা হয় জিরান বলে। সংজ্ঞাতে লেখাইছি। এবার বলছে হাউ জিরান্ড ইজ ফর্ম, মানে
কিভাবে জিরান গঠিত হয়, কিভাবে একটু আগে পড়াছিলাম ভার্ব প্লাস আইএনজি ভাই, ভার্ব প্লাস আইএনজি না? ওকে, তাহলে আমরা আশা করি এখন তাহলে জিরানটা পারবো। ঠিক আছে, এবার আমরা তাহলে একটু যেই জায়গাটা অ্যাড্রেস করতে চাই সেটা হলো ইনফিনিটিভ আর প্রেজেন্ট পার্টিসিপল। সবাই তাহলে প্রেজেন্ট পার্টিসিপল একটু হেডিং দেন। প্রেজেন্ট পার্টিসিপল কোনায় খুব ছোট করে এ ডিজেড মানে অ্যাডজেক্টিভ লিখে রাখেন। প্রেজেন্ট পার্টিসিপল কোন এ ডিজেড লিখে রাখেন। একটু দেখেন ভাই, আমি এখানে কি বলছি ভাই, বলছি যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে ভার্বেরও কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে তাকে কি বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ। যদি তিনটি থাকে কোনটা বেস্ট অ্যান্সার হবে? প্রেজেন্ট পার্টিসিপল। কথাটা শুনেন ভাই, আমরা এখানে বলছি যে সকল ভার্ব প্লাস আইএনজি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলে। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে ভার্বাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বাল অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, কথাটা শুনেন এখানে। এখন এখানে একটু দেখেন, কথা শুনেন। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে একই সাথে এখানে ভার্বেরও কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল। অতটুকু জানেন। আমি এখানে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল নিচে কি লিখে রাখছি? অ্যাডজেক্টিভ লিখে রাখছি না? আমরা কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল নিচে কি লিখে রাখছি? অলরেডি একটা অ্যাডজেক্টিভ এখানে লিখেই রাখছি। তার মানে অ্যাডজেক্টিভ ঠিক যেই ভাবে ফাংশন করতে পারে প্রেজেন্ট পার্টিসিপল একইভাবে করতে পারে। ঠিক জিরান্ড এবং নাউন যেমন যেই, মানে যেটা জিরান্ড সেটাই নাউন, যেটা অ্যাডজেক্টিভ সেটাই প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ সেটাই প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ সেটাই প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন আমি একটু আগে পড়িয়েছিলাম, দেখেন এই একটা কিন্তু ডিটারমিনার্স নাকি? তারপর দেখেন একটা শব্দ আছে, দুটি শব্দ আছে। যেহেতু ডিটারমিনার্স তারপর আমরা দুটি শব্দ পেয়েছি, তাহলে প্রথমটার নাম কি? অ্যাডজেক্টিভ। দ্বিতীয়টার নাম কি? নাউন। আবার আমরা গত ক্লাসে পড়াইছি এই নাউনের পূর্বে আজীবন কি হয়? অ্যাডজেক্টিভ হয় না? দেখেন এইবার বলেন, যেই ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল না ভাই? যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল না? কথাটা আমি আবার বলছি ভাই, এই একটা এখানে ডিটারমিনার্স, তারপর শব্দ আছে দুটি,
প্রথমটা হলো অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হলো নাউন। আবার আমরা গত ক্লাসে পড়াইছি নাউনের আগে আজীবন কি হয়, অ্যাডজেক্টিভ হয়। নাউনের আগে আজীবন কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আর যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তারা আমরা কি বলি, প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট, হিজ ইটিং রাইস। দেখেন ইজ একটা লিঙ্কিং ভার্ব না ভাই, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম ইজ একটা লিঙ্কিং ভার্ব। ভাইরে এই লিঙ্কিং যে ভার্বটা আছে, এই লিঙ্কিং ভার্বের পর ঘরটা অ্যাডজেক্টিভের না। আবার রাইস একটা নাউন না ভাই, গত ক্লাসে পড়াইছি। এই নাউনের পূর্বে কি অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। এইবার বলেন যেই ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, যেই ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি, প্রেজেন্ট পার্টিসিপল না ভাই। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে তার নাম কি, প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমি আরো একবার বলতেছি ভাই, বার্ড নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, এ ডিটারমিনার দুটো ওয়ার্ড আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ পরটা নাউন, যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। ইজ একটা লিঙ্কিং ভার্ব, পরটা অ্যাডজেক্টিভ, রাইট নাও নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের অপর নাম কি, প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা এই বাক্যটিকে সলভ করতে চাই। আ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল অ্যাট লুক, মানে বলা হয়েছে একটা ফুটন্ত ফুল খুবই সুন্দর দেখায় আর কি, ঠিক আছে। সো আমার প্রশ্ন এখানে বলছি যে ব্লুমিংটা, এই ব্লুমিংটা এখানে কোন পার্টিসিপল স্পিচ তারা এটা জানতে চেয়েছেন। আমরা সবাই জানি দেখেন এই ব্লুমিং ফ্লাওয়ার এই পুরো একটা সাবজেক্ট। ফ্লাওয়ার কি ফুল না ভাই, এটা তো একটা নাউন। আচ্ছা বলেন নাউনের পূর্বে কি হয়, অ্যাডজেক্টিভ না ভাই, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। আবার আপনারা জানেন এ কিন্তু একটা ডিটারমিনার্স, ডিটারমিনার্স এর পর দেখেন একটা শব্দ আছে, দুটি শব্দ আছে, তার মানে প্রথমটা কি হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি হয় নাউন। এইবার বলেন যেই ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, যেই ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি, প্রেজেন্ট পার্টিসিপল না ভাই। যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি, প্রেজেন্ট পার্টিসিপল না। তো তাহলে আশা করি আমরা এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা ক্র্যাক করতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে এটা দেখেন এগুলো সব বিসিএস এর প্রশ্ন। দেখেন এখানে কি বলছে, আর রোলিং স্টোন গেদার্স নো মস। বলা হচ্ছে এখানে রোলিংটা কোন পার্টিসিপল স্পিচ। দেখেন এই রোলিং স্টোন পুরো একটা সাবজেক্ট, স্টোন একটা নাউন না, ভাই নাউনের পূর্বে কি হয় অ্যাডজেক্টিভ। আবার আপনারা এটাও জানেন এ কিন্তু একটা ডিটারমিনার, তারপর শব্দ আছে কয়টা, একটা দুইটা, তাহলে প্রথমটা কি অ্যাডজেক্টিভ, তৃতীয়টা কি নাউন। এইবার বলেন যেই ভার্ব প্লাস আইএনজি, যেই ভার্ব প্লাস আইএনজি কোন বাক্যে নাউনের কাজ করে, যেই ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে নাউনের কাজ করে, যেই ভার্ব প্লাস আইএনজি কোন বাক্যে নাউনের কাজ করে তাকে আপনারা কি বলেন, প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে এটা করেন। বলা হচ্ছে লস্ট অপরচুনিটি নেভার রিটার্ন, একটা মানে অপরচুনিটি কখনো ফিরে আসে না, ঠিক আছে। দেখেন আমরা জানি এতটুকু সাবজেক্ট, অপরচুনিটি নাউন না ভাই, নাউনের পূর্বে কি অ্যাডজেক্টিভ, এই একটা ডিটারমিনার্স না, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি নাউন না ভাই। এবার আমার প্রশ্ন ভাই, এই যে লস্ট এটা তো অ্যাডজেক্টিভ নাকি, অ্যাডজেক্টিভের অপর নাম কি, পার্টিসিপল না। অ্যাডজেক্টিভের অপর নাম কিন্তু পার্টিসিপল, এটা ভার্ব প্লাস আইএনজি না, এটা হলো পাস্ট পার্টিসিপল, বাট পার্টিসিপল মানে কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল আছে, তো পার্টিসিপলই অ্যান্সার। যদি আমি এতটুকু বুঝাতে পারি ভাই তাহলে এই বাক্যটা সলভ করেন। দেখেন ভাই আমরা জানি এই দা একটা ডিটারমিনার্স, তারপর শব্দ আছে একটা দুইটা, বার যেহেতু নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার্স তারপর দুই শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয়টা হয় নাউন। এরে ভাই যে সকল ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি, প্রেজেন্ট পার্টিসিপল। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি, প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমি এতটুকু বুঝাতে পারি আশা করি আপনাদের কি ভার্ব নিয়ে আর এই জীবনে কোনো সমস্যা হওয়ার কথা না। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আপনারা নিম্ন প্রদত্ত নম্বরে যোগাযোগ করবেন এবং আপনাদের পরিচিত ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাবেন, এবং আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকতে পারেন। এবং আজকে এতটুকুই, সবাই বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি সবকিছুই পারবেন। তারপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এতটুকুই, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।